কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। সামনের দিনগুলো আরও ভালো কাটুক। আচ্ছা, সবার ঈদ ভালো কাটলেও এইচএসসি 24 ব্যাচের ঈদটা ততটুকু মানে আগের তুলনায় একটু কমই ভালো কাটছে, কারণ সামনে 30 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, তাই পরীক্ষার প্রেশার মাথায় কাজ করছে। এখনও আমি দেখতেছি যে অনলাইন প্ল্যাটফর্মগুলো 24 ব্যাচ নিয়ে অনেক কিছু করছে, কিন্তু এখন শেষ মুহূর্তে এসে কিছু কিছু প্ল্যাটফর্ম তাদের জন্য রিভিশন ক্লাস করে দিয়েছে, আর কিছু কিছু প্ল্যাটফর্ম তাদেরকে ছেড়ে দিছে। তোমাদের কথা কেউ চিন্তা না করলেও আমি চিন্তা করতেছি, তাই তোমাদের জন্য একটা শর্ট সাজেশান তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সাজেশানটা আসলে কাদের জন্য? এই সাজেশানটা হচ্ছে তোমার এইচএসসি 24 ব্যাচের জন্য, ঠিক আছে? আচ্ছা, আমার ইন্ট্রোডাকশনটা দিই। আমি হচ্ছে সৌরভ চন্দ্র দত্ত, ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা, এখন অনেকে বলবে যে ভাই আপনার ব্যাচ কত? আমার ব্যাচ হচ্ছে এইচএসসি 23। ওকে, এখন এইচএসসি 23 ব্যাচ হয়ে আপনি 24 ব্যাচকে সাজেশান দিতে আসছেন, কীরকম না বিষয়টা? আসলে আমি বলি, আমি তোমাকে এখানে মানে এরকম না যে তোমাকে এই প্রশ্নটা বললাম এই প্রশ্নটাই আসবে, এরকম না। আমি মূলত বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখছি কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, ওই টপিকগুলোর উপর বেস করে আমি হচ্ছে এই সাজেশনটা তৈরি করছি। এখন এই সাজেশনটা মেনলি আমি তৈরি করছি আমার এইচএসসি 24 ব্যাচের প্রায় 20 জনের মতো আমার পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল, তাদের জন্য আমি তো তৈরি করছি। এখন হচ্ছে আমি চিন্তা করলাম যে এই সাজেশনটা সবার জন্য দিলে সবাই উপকৃত হবে, সে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট হোক আবার বা ফ্রি হোক। সো আমি এটা তোমাদের জন্য ক্রিয়েট করছি। আচ্ছা, এখন আমরা সাজেশনে চলে যাই, এখন কথা বাড়িয়ে লাভ নেই, সবার অল্প সময়, সো আমরা সাজেশনে চলে যাই। আচ্ছা, কোষ ও কোষের গঠন যে প্রথম অধ্যায়টা থেকে, নর্মালি এই অধ্যায় থেকে তোমার 2টা সিকিউ আসতে পারে। তোমার নর্মালি 2টা সিকিউ আসে। এখন প্রথম অংশ থেকে একটা আসতে পারে, দ্বিতীয় অংশ থেকে একটা আসতে পারে। এরকমও হইতে পারে প্রথম অংশ থেকে ফুললি একটা, দ্বিতীয় অংশ আর প্রথম অংশ মিলায় একটা আসতে পারে। সো তুমি প্রথম অংশের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো মেইনলি দেখবা, বাকি টপিকগুলো যে তোমার দেখতে হবে না এরকম তোমার মন চাইলে দেখবা, কিন্তু আমি আশা করি আমি যেই টপিকগুলো বলছি এইগুলোর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। আমি বিগত কয়েক বছর প্রশ্ন অ্যানালাইজ করে দেখলাম, সবসময় এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে। সো তুমি সব কিছু পড়তে গেলে এখন হচ্ছে পরীক্ষার আর কয়েকদিন আছে, সো তুমি টাইম পাবা না। সো এই টপিকগুলো পড়ে গেলেই এনাফ। প্রথম অংশ থেকে তুমি কোষ প্রাচীরের গঠন দেখবা, কোষ ঝিল্লির মধ্যে ফ্লুইড মোজাইক মডেল যেটা আছে ওইটা দেখবা, রাইবোজোমের গঠন। আরেকটা খ নাম্বারের জন্য প্রশ্ন আসে যে রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয়, বা তোমাকে উদ্দীপকটা এইভাবে দিবে যে সার্বজনীন অঙ্গাণু, এটা থেকে তোমার বুঝতে হবে রাইবোজোমের কথা বলছে, ঠিক আছে? আর হচ্ছে গোলগি বডির গঠন আসতে পারে। শোনো, এগুলো কিন্তু তুমি চিত্র সহ শিখবা, সবগুলো চিত্র দিতে হবে। গোলগি বডির গঠন, গোলগি বডিকে কেন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় বা কেন ট্রাফিক পুলিশ বলা হয়, এগুলো খ নাম্বারের জন্য আসে, ঠিক আছে? এখন এরকমও হইতে পারে তোমার উদ্দীপকটা এরকমভাবে দিবে, উদ্দীপককে কোনো না কোনোভাবে বুঝিয়ে দিবে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা ট্রাফিক পুলিশ, তোমাকে বুঝে নিতে হবে ওটা কি গোলগি বডি, ঠিক আছে? আচ্ছা, ওটোফেগি বা অটোলাইসিস, এগুলাকার লাইসোজোম, তোমার ওইটা থেকে লাইসোজোমের উদ্দীপকটা ধরতে হবে। লাইসোজোমের গঠন করার মেনলি দরকার নেই, তুমি হচ্ছিল অটোফেগির বিষয়টা দেখলেই এনাফ। মাইট্রোকন্ড্রিয়ার গঠন দেখবা, কাজ দেখবা, ক্লোরোপ্লাস্টের গঠন দেখতে হবে, নিউক্লিয়াসের গঠন দেখতে হবে, সবগুলোর গঠন দেখবা, প্লাস এদের চিত্রগুলো বাসায় প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে দ্বিতীয় অংশের মধ্যে ডিএনএর ভৌত একটা গঠন আছে, এই যে এরকম যে চিত্রটা, ভৌত রাসায়নিক গঠন, এটা হচ্ছিল ভৌত গঠন, আর এটা হচ্ছিল রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন মেনলি আসে না, তুমি ভৌত গঠনটা শিখলেই এনাফ। ভৌত গঠনের চিত্রটা দিবা, আর হচ্ছে ব্যাখ্যাটা বইয়ে সুন্দরভাবে লেখা আছে আবুল হাসান স্যারের বইয়ে। আচ্ছা, আর হচ্ছে টিআরএনএর গঠন, এমআরএনএর গঠন। টিআরএনএর গঠন আসলে যে গ্লোবাল লিফ মডেলটা আছে না, কি মডেল? গ্লোবাল লিফ মডেলটা দিয়ে আসবে, ওকে? তো টিআরএনএর গঠন, এমআরএনএর গঠন, আর হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই তিনটা ভালো করে দেখবা, তোমার একটা আসবেই বলা যায়। তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় কোষচক্র থেকে মেনলি খ নাম্বারের প্রশ্ন আসে, তোমার গ আসবে না। গতে আসতে পারে মাইটোসিসের 5টা ধাপের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, ওইটা হচ্ছে মেটাফেজ আর হচ্ছে অ্যানাফেজ, ঠিক আছে? আর হচ্ছিল বাকি 5টা ধাপই তোমার দেখতে হবে, 5টা ধাপ থেকে যে কোনো একটা ধাপ আসতে পারে। তারপর হচ্ছিল ক্রসিং ওভারের প্রসেসটা, আর হচ্ছিল ইম্পর্টেন্স, ক্রসিং ওভারের প্রসেস আর গুরুত্ব আসতে পারে। প্রোফেজ 1-এর মধ্যে 5টা উপধাপ আছে, 5টা উপধাপ, বুঝছো? 5টা উপধাপ, ওই যে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন,
এইগুলো আসতে পারে। আর হচ্ছে মেইনলি যেটা সহজ প্রশ্ন করলে তোমার দিবে মাইটোসিসের গুরুত্ব, মিয়োসিসের গুরুত্ব বা মাইটোসিস মিয়োসিসের পার্থক্য। ঠিক আছে? আচ্ছা, আমার কাছে যারা পড়ছো তারা তো তাদেরকে আমি মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস এই তিনটা খুব সুন্দর করে নোট করে দিছি। ফ্লুইড মোজাইক মডেল, কোষ প্রাচীর গঠন, এই সবগুলো টপিক তোমার খাতায় সাজানো আছে প্রথম অংশে। দ্বিতীয় অংশটাও তোমার খাতায় খুব সুন্দরভাবে সাজানো, তো ওইগুলো দেখবা। কোষ বিভাজনে তোমাকে আমি ট্রিক্সের মাধ্যমে পড়াই দিছি। আশা করি কোষ বিভাজনে তুমি মানে শিওর পারবা। 5টা ওয়ার্ড দিয়ে 5টা ধাপ তুমি মনে রাখতে পারতেছো, এইখানে 5টা ওয়ার্ড দিয়ে 5টা ধাপ মনে রাখতে পারতেছো, আর এইগুলা কাহিনী দিয়ে তুমি মনে রাখতে পারতেছো। সো খুবই ইজি। অণুজীবের ক্ষেত্রে ভাইরাসের ক্ষেত্রে তুমি কি দেখবা? ভাইরাসের রাসায়নিক গঠনটা দেখবা, টিটু ফাজের গঠন দেখবা, আর হচ্ছে এগুলা খর জন্য আসে, এগুলা খর জন্য আসবে। ইমার্জিং ভাইরাস, ভিরিয়ন, তারপর হচ্ছিল ভিরয়েড, প্রিয়ন্স, এগুলো দেখবা। লাইটিক চক্র খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে লাইটিক চক্র। তারপর হচ্ছিল ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ডেঙ্গু, হ্যাপাটাইটিস রিডিং করে যাবা, ওটা বানায় লিখতে পারবা। তুমি রিডিং করে গেলে ওইটার কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকবে, তখন তুমি রিডিং পড়ে গেলে তুমি বানায় লিখতে পারবা। আমাদের সময় ডেঙ্গুটা আসছিল মাইমিনসিং বোর্ডে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তুমি আদর্শ ব্যাকটেরিয়া গঠনটা দেখবা, চিত্রটা সহ। বিভাজন, অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা, অর্থনৈতিক গুরুত্ব বললে সবাই উপকারিতা দিয়ে আসো না, উপকারিতা দিবা কিছু, অপকারিতাও দিবা কিছু। ঠিক আছে? অর্থনৈতিক গুরুত্বের মধ্যে দুটাই পড়ে। তারপর হচ্ছে দানের ব্লাইট এবং কলেরা, এটা রিডিং পড়ে যাবা। আমাদের সময় কলেরা আসছিল মাইমিনসিং বোর্ডে। ঠিক আছে? এইসব। তারপর হচ্ছিল ম্যালেরিয়ার মধ্যে তোমার একটা প্রশ্ন আসবে যে ম্যালেরিয়া কীভাবে তোমার আরবিসি ধ্বংস করে, বুঝছো? আরবিসি কীভাবে ধ্বংস করে, এই প্রশ্নটা আসলে তুমি এরিথ্রোসাইটিক সাইজোগনির কথা দিয়ে আসবা। মেনলি ম্যালেরিয়ার পরজীবীরা তোমার বডিতে এরিথ্রোসাইটিক সাইজোগনি ঘটায়, যা কী করে? আচ্ছা, তোমার ওই আরবিসিটা ধ্বংস করতেছে। আর মশকের ক্রপে যৌনজনন একবারই আসছিল, খুবই লেস ইম্পর্টেন্ট, পারলে দেখবে, না পারলে দেখার দরকার নেই। ওকে, আমরা আগাই। তারপর আছে নগ্নবীজি, আবৃতবীজি। নগ্নবীজি, আবৃতবীজির মধ্যে আছে সাইকাসে শনাক্তকারী বৈশিষ্ট্য। তোমার খাতায় আমি খুব সুন্দরভাবে লিখে দিছি। পুরালয়ের মূল আমি চিত্রসহ তোমাকে বোঝাইছি। জীবন্ত জীবাশ্ম খুবই সহজ। মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরোফিল, এটাও আমি তোমাকে পড়াই দিছি গঠন সহ। ঠিক আছে? এই টপিকগুলো দেখবা। এখানে তোমার হচ্ছে গতে আসার মতো নগ্নবীজি থেকে প্রশ্ন খুবই কম, কিন্তু স্যাররা যদি চায় তারা এইগুলোকে দিতে পারে। একটা জিনিস মনে রাখবা, পুরালয়ের মূল যদি গতে আসে অবশ্যই চিত্র দিবা, মাস্ট চিত্র। ঠিক আছে? চিত্রটা কিন্তু আমি তোমাকে খুব ট্রিক্সের মাধ্যমে তোমাকে আমি বুঝাই দিচ্ছি। ঠিক আছে? এখন ছিল আবৃতবীজির মধ্যে এস্টিভেশন এবং অম্রাবিন্যাস খুবই লেস ইম্পর্টেন্ট, এগুলা থেকে তোমার সিকিউ প্রশ্ন আসে না, বুঝছো? তোমার যদি সারা চেষ্টা করে দিতে পারে, এগুলো পড়া যাবে। আর হচ্ছে এনে মেইনলি সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, তুমি কিছু জিনিস পড়ে গেলে এটা পারতেছো। ধরো এই যে 4টা টপিক পড়ে গেলে তুমি একটা নর্মালি সিকিউ আনসার করতে পারবা। সো তুমি এই 4টা টপিক খুব ভালোভাবে পড়া যাবে, যাতে তোমার একটা ফুল সিকিউ তুমি সহজে আনসার করতে পারো। এখানে হচ্ছে পুষ্প সংকেত, পুষ্প প্রতীক, জবা আর ধানেরটা দেখবা। আর পয়াসিয়া মালবেসির শনাক্তকারী বৈশিষ্ট্যের গুরুত্ব তোমার খাতায় আমি বক্স আকারে পড়াই দিছি। পয়েসিয়া, মালবেসিয়া দুটো একসাথে, তুমি একটা টেবিল পড়লে দুটা মনে রাখতে পারতেছো, কত ইজি বিষয়টা। তারপর হচ্ছে গুরুত্ব, ভাই গুরুত্ব এত ইজি, তুমি যদি পারো বৈজ্ঞানিক নামগুলো দিয়ে আসবা, না পারলে বিষয় না। তুমি ধান, গম এইগুলোর গুরুত্ব যদি লিখতে না পারো তাহলে তো কিছু বলার নেই। তুমি ধানের গুরুত্ব লিখতে পারবা না, বাঁশের গুরুত্ব, জন্মের সময় দোলনা থেকে মৃত্যুর সময় কবর পর্যন্ত বাঁশের গুরুত্ব অপরিসীম, সব লেখা দিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, আমি আমার স্টুডেন্টের পড়াইতেছি, তখন সে বলছিল যে ধানের গুরুত্ব, সে লেখছে কি ধান থেকে বন হয়, গরু এক বন খায়, তারপর হচ্ছিল ওই গরু থেকে আমরা দুধ পাই। মানে তুমি গুরুত্ব না যা লিখতে পারো লিখে দিয়ে আসো, বিষয় না। আচ্ছা, তারপর হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র, সবচেয়ে ইজি চ্যাপ্টার বোটানি। ভাজক টিস্যুর প্রকারভেদটা দেখবা, এটার থেকে নর্মালি কয়েক বছর ধরে সিকিউ আসতেছে। ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ চিত্রসহ দেখবা। আর এটার মধ্যে একবীজপত্রী মূল আর হচ্ছে তোমার একবীজপত্রী কাণ্ডটা ইম্পর্টেন্ট সবচেয়ে, দ্বিবীজপত্রীটা লেস ইম্পর্টেন্ট। তুমি এটা দেখতে পারো, দেখে যাবে, কারণ টপিক তো খুবই কম না, তুমি দেখে যেতে পারো। ওকে। আচ্ছা, উদ্ভিদ শারীরতত্ত্বের মধ্যে তোমাকে বলবে যে খনিজ লবণ পরিশোষণের সবচেয়ে আধুনিক মতবাদ কোনটা, সবচেয়ে আধুনিক মতবাদ ব্যাখ্যা করো। তুমি কোনটা ব্যাখ্যা করবা? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। আচ্ছা,
এই তোমার হচ্ছে হলো লুমডেগরের মতবাদ আর ফুটন অ্যানাঙ্কো ট্রান্সপোর্ট মতবাদ এত সহজভাবে এত টিক্সের মাধ্যমে পড়াইছি, তাও যদি পরীক্ষার হলে ভুল করো ভাই আমার কিছু করার নেই। তুমি এইগুলা যদি বাইরে বা অন্য টিচারের কাছে পড়তে চাইলে বুঝতে এটা কতটুকু ট্রিকি, মানে কতটুকু কঠিন, আমার কাছে খুব কঠিন লাগবে। তোমাকে আমি এক লাইনের মাধ্যমে ট্রিক্সে বুঝাই দিছি, সো এটা তোমার পারার কথা। তারপর হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার কৌশল, এই যে কতগুলা মতবাদ আছে, ওই মতবাদগুলা পটাশিয়াম মত, যে তোমার সবচেয়ে আধুনিক মতবাদটা হচ্ছে পটাশিয়াম আয়ন মতবাদ, যেটাকে ইমামুরা মতবাদ বলে। এগুলা এই 4টা মতবাদ দিয়ে আসবা। তারপর হচ্ছে তোমার যদি একটা মতবাদ চায় তাহলে ইমামুরাটা চাইতে পারে, সবচেয়ে আধুনিক বললে তুমি ইমামুরা দিবা, ঠিক আছে? ওইটার মধ্যে চিত্র সহ দিয়ে আসবা একটা বললে। আর যদি তোমার একটা উল্লেখ করে না দেয় সবচেয়ে আধুনিকটা, তাহলে তুমি কি করবা 4টাই দিয়ে আসবা, 4টা দিলে চিত্র দেওয়ার দরকার নাই। আচ্ছা, চক্রীয় ফটোভাইস্টেশন খুবই কম ইম্পর্টেন্ট, আসে না তেমন। C3C4 C3 সবচেয়ে ইম্পর্টেন্ট, C3C4 আর হচ্ছিল চক্রগুলো দেখবা। এখন আরেকটা প্রশ্ন আসে, সালোকসংশ্লেষণে অক্সিজেনের উৎস কেনা, কার্বন ডাইঅক্সাইড নাকি পানি? 3টা মতবাদ আছে, ঠিক আছে? ওই 3টা মতবাদ দেখবা, লেস ইম্পর্টেন্ট। তারপর আছে ছিল গ্লাইকোলাইসিস, ক্র্যাশ চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই 3টা থেকে প্রশ্ন আসে, এই 3টা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছিল অবাধ শ্বসনের গুরুত্ব, এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর হচ্ছে জীব প্রযুক্তি কি? জীব প্রযুক্তি হচ্ছে টিস্যু কালচারের ধাপ ও গুরুত্ব, আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, গুরুত্ব, আর প্লাজমিড। তুমি দেখো সবচেয়ে সহজ তোমার এনে কোনটা তোমার সিকিউয়ে আনসার করতে গেলে, বুঝছো? এই হ্যাঁ, জীব প্রযুক্তি তুমি খুবই ইজিলি কয়েকটা টপিক করে আনসার করতে পারতেছো। আচ্ছা, আমার সাজেশন আজকে বুটানির ভিডিওটা দিলাম, জৌলজির ভিডিওটা তোমরা একটু পরে পাবা। আচ্ছা, এখন কথা হচ্ছে এতটুকু তো সবার জন্য দিলাম, এখন কথা হচ্ছে ধরো তুমি কিছুই পড়ো নাই, তুমি খুবই কম পড়াশোনা করছো, তাদের জন্য এই ভিডিওটা। এখন যারা তোমার হচ্ছে মোটামুটি পড়ছো তারা এটা এখন স্কিপ করতে পারো, কারণ যারা হচ্ছে কম পড়াশোনা করেছো তাদের জন্য এখন যা বলবো তোমাদের কি করা উচিত এই মুহূর্তে, যারা আসলে নর্মালি সারা বছর পড়াশোনা খুবই কম করছো, তোমাদের জন্য আমি সাজেশনটা একটু শর্ট করে দিই তোমাদের জন্য। ধরো ওয়েট, আচ্ছা, তোমরা ফার্স্টে কোন অধ্যায়টা পড়বা? সবার আগেই তোমরা পড়বা হচ্ছিল কোষ বিভাজন চ্যাপ্টারটা, খুবই সহজ একটা চ্যাপ্টার। এটার মধ্যে তুমি মাইটোসিসের 5টা ধাপ পড়বা, প্রোফেজ 1-এর 5টা ধাপ পড়বা, আর মাইটোসিস মিয়োসিসের গুরুত্ব পার্থক্য পড়বা। তুমি দেখবা মোটামুটি একটা সিকিউ তুমি পেয়ে গেছো, ঠিক আছে? সিকিউর ঘগ তুমি তোমার কমন। তারপর কোষ বিভাজন পড়া হলে তুমি পড়বা জীব প্রযুক্তির মধ্যে তুমি টিস্যু কালচারের ধাপ, গুরুত্ব, তারপর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, গুরুত্ব, আর হচ্ছিল প্লাজমিড। যারা আমার কাছে পড়ছো তারা এই গুরুত্বগুলো ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো, আর যারা বাইরে পড়ছো তারা একটু মুখস্থ করে নিবা, কিছু করার নাই। তারা হচ্ছে এই জীব প্রযুক্তি পড়বা, এখান থেকে একটা সিকিউ তুমি শিওর কমন পাইতেছো। আর হচ্ছিল টিস্যুতন্ত্র দেন, তুমি টিস্যুতন্ত্রটা দেখবা, এনে খুবই কম টপিক, এনে তুমি কী দেখবা? সব টপিক না, বাহ্য টিস্যুর প্রকারভেদ দেখবা, ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, একবীজপত্রী মূলকাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য। তুমি আশা করি একটা সিকিউ পাবা। তাহলে কয়টা তোমার 3টার মতো কমন পড়ছে। তারপরে তুমি কি দেখবা? তারপরে এই যে 2টা টপিক, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক, কার জবা দান, আর হচ্ছে পয়েসিয়া মালবেসির শনাক্তকারী বৈশিষ্ট্যর গুরুত্ব, খুবই ইজি। এখান থেকে দেখবা তোমার 4টার মতো সিকিউ এখান থেকে মোটামুটি কমন। এখন তুমি আর কি করতে পারো? দেন তুমি এনে যাবা, তোমাকে কিছু টপিক দেখাই দিই। তুমি হচ্ছে এনে মাইট্রোকন্ড্রিয়াটা দেখবা, ক্লোরোপ্লাস্টটা দেখবা, মাইট্রোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। তারপর হচ্ছিল রেপ্লিকেশন ট্রান্সলেশন, আর এনে হচ্ছে তোমার ফ্লুইড মোজাইক মডেল, আর হচ্ছে গোলগি বডিটা দেখবা, ঠিক আছে? এইগুলো দেখলে তুমি একটা সিকিউ কমন পাইতে পারো। তারপরেও যদি তোমার হাতে সময় থাকে তখন তুমি দেখবা লাইটিক চক্র, ঠিক আছে? আর রোগগুলা রিডিং করবা, রোগগুলা থেকে আসতে পারে। আর হচ্ছে এইখানে টিটুফাজের গঠন, অর্থনৈতিক গুরুত্বগুলো দেখবা। তাহলে আশা করি তুমি মোটামুটি একটা সিকিউ কমন পাওয়া যাবা। আরেকটা সিকিউ হচ্ছিল ব্যাকটেরিয়া ভাইরাসের পার্থক্য, ঠিক আছে? তারপরেও যদি তুমি সময় পাও তাহলে তুমি হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্বের গ্লাইকোলাইসিস, C3 চক্র, এগুলো দেখতে পারো যদি কমন করে, অবাধ শ্বসনের ধাপ আর গুরুত্বগুলো। সো আজকের সাজেশনটা মানে আমি মেনলি বেস করে তৈরি করছি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে। আশা করি তোমাদের মানে যেই বোর্ডেরই আছো তোমাদের হচ্ছিল টপিক, নট
হুবহু প্রশ্নটা আমি তোমাকে বলি, টপিক 100% কমন থাকার কথা, বুঝছো? 100% টপিকই কমন করার কথা, কারণ আমি তো এইগুলা বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে বানাইছি। তো পরীক্ষার আগের দিন তুমি যে টপিকগুলো বলছি এখন সবগুলো টপিক পড়লে পরীক্ষার আগের দিন নর্মালি এই টপিকগুলো পড়ে গেলে তুমি কমন পাবা। আচ্ছা, তোমার এই সাজেশানটা আশা করি তুমি সবার সাথে শেয়ার করবা, কারণ তুমি যদি শেয়ার করো তোমার বন্ধুরা উপকৃত হবে। একজন প্লাস পায় এত লাভ নয়, সবাই মিলে প্লাস পাই, আনন্দটা খুব ভালো হবে। সবাইকে ঈদ মোবারক, ধন্যবাদ। আবার দেখা হবে জরুরি